ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার যে একের পর এক মানুষ খুন করার পরে অদ্ভুত এক মাস্ক পরিয়ে যেত। কিন্তু কেন? অন্যদিকে এক ধনী বিজনেসম্যানের ওয়াইফ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, কিন্তু সেই লোকটা কোনোভাবেই তার স্ত্রীকে ভুলতে পারছিল না। আর এদিকে একজন কন্ট্যাক্ট কিলারকে কাউকে খুন করার জন্য অর্ডার দেওয়া হয়, কিন্তু কেন? এইভাবে একের পর এক ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক কি ছিল, আর সেই সিরিয়াল কিলার কেনই বা একের পর এক খুন করে যাচ্ছিল, সেটাই দেখানো হবে আজকের ওয়েব সিরিজে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়েব সিরিজ গিরগিটি সিজন 1 এর পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুটা হয় সিমলাতে। দেখা যায় একজন দরজায় কলিং বেল বাজায়, সেখানে মুখোশ পরা একটা লোক দাঁড়িয়েছিল। দরজা খোলার পরে মেয়েটি যখন সেই মুখোশ পরা লোকটিকে দেখে, সে কোনো রিয়াকশনই করে না, বরং সে স্বাভাবিকভাবে তাকে ভেতরে নিয়ে আসে। আর এ থেকে বোঝাই যাচ্ছিল মুখোশ পরা সেই লোকটিকে মেয়েটি আগে থেকেই চেনে। এরপরে মেয়েটির গলায় কোনো একটা গহনা পরিয়ে দিতে দেখা যায় মুখোশ পরা সেই লোকটিকে, আর এরপরেই সেই গহনার মাধ্যমেই মেয়েটিকে শ্বাসরোধ করে সেখানে মেরে ফেলে। অবশেষে ছুরি দিয়ে মেয়েটির গলায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এরপরে সেই সাইকো মেয়েটির ডেড বডি তার গাড়িতে করে কোথাও নিয়ে যায়, আর সুটকেসে ভরে সেটাকে অন্য কোথাও ফেলে দেয়। এরপরে রণবীর খেতান নামের একজন লোককে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখা যায়, আর সেই সময়ই লাভ ইউ জানবি বলতে থাকে। সেই মেয়েটি জিজ্ঞেস করে, এই জানবি কে? রণবীর বলে, আমার ওয়াইফ। মেয়েটি জিজ্ঞেস করে, তোমার ওয়াইফ এখন কোথায়? রণবীর বলে, আমি জানি না, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আবার একই সাথে আমি ওকে খুনও করে ফেলতে চাই। মেয়েটি বলে, সেটা কি করে সম্ভব? একই সাথে ভালোবাসা আবার খুন করা, এটা কি করে হতে পারে? রণবীর সেখান থেকে ওয়াশরুমে চলে যায়, গোসল করতে শুরু করে। তারপর সেখান চেয়ে বারবার বলতে থাকে, আই লাভ ইউ জানবি। তখনই মেয়েটির সন্দেহ হয়। মেয়েটি রণবীরের নাম নিয়ে সার্চ করে, সেখানেই সে একটি আর্টিকেল দেখতে পায়। পুলিশ সন্দেহ করছে রণবীর তার স্ত্রী জাহ্নবীকে মেরে ফেলে কোথাও গুম করে ফেলেছে, কিন্তু পুলিশ প্রমাণের অভাবে তাকে কিছুই করতে পারছে না। মেয়েটি ভয় পেয়ে তাড়াতাড়ি তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার আগে রণবীরকে বলতে থাকে, তুমি একটা সাইকো, তুমি আগে ডক্টর দেখাও। এটা বলে মেয়েটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রণবীর তাড়াতাড়ি সেখান থেকে বের হয় আর বলে, আমি আমার স্ত্রীকে কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু মেয়েটি সেখান থেকে চলে যায়। আসলে মেয়েটি ছিল একজন কলগার্ল। রণবীর তার সময় কাটানোর জন্য আর শারীরিক চাহিদা পূরণ করার জন্যই মেয়েটিকে এখানে একা রেখেছিল, কিন্তু মেয়েটি যখন রণবীরের আসল রূপ দেখতে পায়, তাকে সেখানে ফেলে রেখেই চলে যায়। আর যাবার আগে মেয়েটির পেমেন্ট হিসেবে রণবীরের মোবাইল, মানিব্যাগ এবং প্যান্ট শার্ট গুলো নিয়ে যায়। সিন কাট হয়ে যায়। এরপরেই রণবীরকে দেখা যায় তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে চলে আসে। রণবীরের আজকে অবন্তিকা নামের একটি মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার কথা। সেখানে অবন্তিকা রণবীরকে জিজ্ঞেস করে, আমি আশা করব তুমি জাহ্নবীরের ট্যাটুটা রিমুভ করে ফেলেছো। কিন্তু রণবীর বলে, না, সেটা হয়নি, আর সেটা আমি কখনো করব না। এরপরে অবন্তিকার মায়ের সাথে যেয়ে দেখা করে। এরপর সে অন্যদিকে চলে যায় কথা বলতে বলতে। ঠিক তখনই অবন্তিকা এবং তার মা কথা বলতে থাকে আর বলে, এই জাহ্নবী তোমার পিছু ছাড়বে না। অবন্তিকা বলে, ঠিকই বলেছ, 7 মাস হয়ে গেছে গায়েব হয়ে গেছে, কিন্তু এখনো রণবীরের মন থেকে ওকে মুছে ফেলতে পারলাম না। অবন্তিকার মা বলে, আর তুমি সেটা কখনোও পারবে না, কারণ রণবীর জাহ্নবীকে যতটা ভালোবাসে তোমাকে তার অর্ধেকও হয়তো ভালোবাসে না। অবন্তিকা বলে, সেটা আমি জানি, কিন্তু আমার তাতে কোনো কিছুই যায় আসে না। অবন্তিকার মা বলে, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, কিন্তু মনে রাখবে তারাই পারফেক্ট লাইফ পার্টনার হয় যারা দূর থেকে সন্দেহ করে। তাই রণবীরের কোনো কিছুতে বেশি মাথা ঘামাতে যেও না। অবন্তিকা বলে, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এরপরে ঘটনা চলে আসে মুম্বাইতে। রাতের বেলা একটি নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে একটি ছেলে আর মেয়ে ঘনিষ্ঠ হয়েছিল। সেখান দিয়ে একজন পুলিশ যাচ্ছিল। পুলিশ দেখার পরে সাথে সাথে সেখানে চলে আসে আর বলে, পাবলিক প্লেসে এসব করা যাবে না। ঠিক তখনই দেখা যায় মেয়েটির হাতে একটি ফোন ছিল, যেটা দিয়ে সে ভিডিও করছিল। সে পুলিশ অফিসার বলে, ভিডিও করে লাভ হবে না, তোমাদেরকে এখনই থানায় নিয়ে যাব। ঠিক তখনই সে পুলিশ অফিসার দেখতে পায় সেখানে আসলে সেটা কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল, আর এটা একটা ফাঁদ ছিল। তারা বলতে থাকে, এই ভিডিওটা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই তাহলে আপনার কি হবে বুঝতে পারছেন তো। এতে পুলিশ অফিসার অনেক ভয় পেয়ে যায় আর বলে, এমনটা করবেন না। তখন সেই পুলিশ অফিসার নিজের চাকরি বাঁচানোর জন্য মেয়ে দুটোকে তার বাইক জরিমানা হিসেবে দিয়ে দেয়।
মেয়ে দুটির নাম ছিল শ্যামলী আর মাহি। তারা বাইক নিয়ে স্যান্স নামের আরো একটি মেয়ের কাছে চলে আসে আর তাকে বলে, এই বাইকটা বিক্রি করে দাও, আজকে এটাই পেয়েছি। এরপরে আবারও সিমলার ঘটনা দেখানো হয়, যেখানে রণবীর রাতের খাবারের সময় সবার সামনে অবন্তিকাকে প্রপোজ করে এবং তাকে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ অফিসার রাথোর সেখানে চলে আসে। রণবীর তাকে জিজ্ঞেস করে, তারা এই সময় এখানে কি করছে? রাথোর বলতে থাকে, আপনার জঙ্গলের পাশে যে লজটা রয়েছে সেই লজের পেছন থেকে আপনার মিসিং ওয়াইফ জাহ্নবীর ডেড বডি আমরা পেয়েছি। রণবীর বলে, আমি ওকে কেন মারবো? ও 7 মাস ধরে মিসিং, আর এই 7 মাস ধরে আমি ওকে পাগলের মতো খুঁজেছি। রাথোর বলে, হ্যাঁ সেটা তো দেখাই যাচ্ছে, এই জন্য এত তাড়াতাড়ি নতুন লাইফও শুরু করতে যাচ্ছেন। এতে অবন্তিকা কিছু বলতে চায়, ঠিক তখনই রাথোর বলে, ওর চরিত্র ভালো নয়, ও অনেক মেয়েদের সাথে সময় কাটায়, সম্পর্ক রয়েছে, হয়তোবা তার আগের স্ত্রী জাহ্নবী এটা মেনে নিতে পারেনি আর তাই তাকে মেরে ফেলেছে। কিন্তু রণবীর কোনোভাবেই মেনে নিতে পারে না যে সেই জাহ্নবীকে খুন করেছে। একটা সময় রণবীর রেগে গিয়ে পুলিশ অফিসার রাথোরের উপরে সবার সামনে হাত তুলে বসে আর এতে সাথে সাথে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এরপরে সেখান থেকে রণবীরকে মর্গে নিয়ে আসা হয়, যেখানে জাহ্নবীর কঙ্কালটা ছিল। আর সেখানে জাহ্নবীর কঙ্কালের ভেতরে রণবীর একটা স্বর্ণের দাঁত দেখতে পায় আর সেটা দেখে নিশ্চিত করে এটা জাহ্নবীর ডেড বডি ছিল। রাথোর রণবীরকে জিজ্ঞেস করে, এখন কি তুমি স্বীকার করবে যে তুমি জাহ্নবীকে কিভাবে খুন করেছো, নাকি আমাকেই প্রমাণ খুঁজে বের করতে হবে? রণবীর বলে, পারলে প্রমাণ খুঁজে বের করো, আমি ওকে ভালোবাসি, আমি ওকে কেন খুন করব? ঠিক তখন একজন উকিল চলে আসে এবং রণবীরকে বেল করিয়ে নিয়ে যায়। ঠিক তখনই অন্য একজন পুলিশ অফিসার রাথোরকে বলে, স্যার আমাদের অবন্তিকাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। এরপরে জাহ্নবীর সেই কঙ্কালটাকে সমাহিত করা হয়, কিন্তু সেখানে অনেক আবেগপ্রবণ ভাবে রণবীর জাহ্নবীর উদ্দেশ্যে কিছু কথা বলে, যেটা অবন্তিকা মেনে নিতে পারে না। অবন্তিকা এরপরে রণবীরকে বলে, যেদিন তুমি পুরোপুরি আমার হয়ে আসতে পারবে সেদিনই তুমি আমার কাছে আসবে। সেখানে রণবীরকে রেখেই চলে যায়। এরপরে লিন্ডো নামের একজন গ্যাংস্টারকে দেখানো হয়। তার এক সহকারী তাকে বলছিল সিমলার পেমেন্টটা তারা কবে পাবে। তখনই লিন্ডো কল্পনা করতে থাকে 7 মাস আগে এই লিন্ডোর কাছে রণবীর খেতান এসেছিল এবং সেখানে সে একজনকে খুন করার কন্ট্যাক্ট দিয়েছিল, কিন্তু তখন লিন্ডোকে সেই টাকাটা দিতে পারেনি, কারণ তার সব ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড গুলো ম্যাক্স আউট হয়ে গিয়েছিল। রণবীর লিন্ডোকে বলেছিল কাজ হয়ে যাওয়ার পরে সে তার টাকা পরিশোধ করে দেবে, কিন্তু এখনো সেই পেমেন্টটা এখনো সে পায়নি। লিন্ডো তার লোকদের বলে, এখনই রণবীরকে কল করো। এদিকে মুম্বাইতে মাহি আর শ্যামলী রুমে বসে কোন ড্রেস পরবে সেটা ডিসাইড করছিল। ঠিক তখনই সেখানে তাদের ফোন বাজে। শ্যামলী ফোনটা ধরতে সে বুঝতে পারে এই ফোনটা তাদের কাছে আসেনি, বরং এটা একটা ক্রস কানেকশনের ফোন। সে চুপি চুপি সেই ফোনের কলটা মোবাইলে রেকর্ড করতে শুরু করে, আর এই কলটা ছিল রণবীর খেতান এবং লিন্ডোর। রণবীর লিন্ডোকে বলছিল, আমি তোমাকে মারতে বলিনি। লিন্ডো বলে, তুমি মারতে বলেছ, তোমার কনফার্মেশন মেসেজটাও তো আমি পেয়েছি। তখন রণবীর বলে, আমি বলেছিলাম নো ডিয়ার, কিন্তু সেখানে ভুলে টাইপ হয়ে গেছে নো ডেট। আর তখন আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায়, যার জন্য আমি তোমাকে আর ফোন করতে পারিনি। পুলিশ আমার স্ত্রীর কেসটা নিয়ে অনেক তোলপাড় করছে। তুমি এখন আর আমাকে কল দিও না। লিন্ডো বলে, তুমি কাজ দিয়েছো, আমি কাজ করেছি, আমাকে পেমেন্ট করো, নয়তোবা এর ফল তোমাকে ভোগ করতে হবে। রণবীর বলে, ঠিক আছে তুমি টাকা নিয়ে নিও, কিন্তু আমি দ্বিতীয় বিবাহ করার আগ পর্যন্ত কোনো টাকা পাবো না, তাই আমাকে ওই পর্যন্ত সময় দিতে হবে। লিন্ডো বলে, তোমাকে 48 ঘন্টা সময় দেওয়া হলো। আর এরপর সাথে সাথে সে ফোন কেটে দেয়। এদিকে মাহি রণবীর এবং জাহ্নবীর সে আর্টিকেলটা বের করে ফেলে, যেখানে 7 মাস আগে জাহ্নবী নিখোঁজ হয়েছিল আর পুলিশরা সন্দেহ করছে এটা করেছে রণবীরই। তখনই এটা খুশি হয়ে যায় শ্যামলী। সে মাহিকে বলে, এটা আমাদের জন্য একটা গোল্ড মাইন, কতদিন আর এই ধরনের ছোটখাটো ক্রাইম করে যাব, এগুলো করতে করতে একদিন ধরা পড়ে যাব, তার থেকে বড় একটা কাজ করে আমরা এখান থেকে টাকা নিয়ে পালিয়ে যাব। কিন্তু মাহি প্রচন্ড ভয় পায়, বলে না এগুলো সে করবে না। শ্যামলী তাকে অনেক বোঝায় আর রাজি করায়। শ্যামলী বলে, রণবীর যে তার স্ত্রীকে মেরেছে তার কনফেশনের রেকর্ড আমাদের কাছে রয়েছে, আর আমরা এর বিনিময়ে তার কাছে টাকা চাইবো, আর সেই টাকা দিয়েই আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলবো। পরদিন সকালবেলাতেই দেখা যায় শ্যামলী আর মাহি কল করে রণবীরকে এবং সেই রেকর্ডটা শোনায় আর বলে 50 লাখ টাকা তাদের দিতে হবে। প্রথমত রণবীর একেবারেই রাজি হয় না। ঠিক তখনই তারা বলে যে ইন্সপেক্টর রাথোরের সাথে তারা যোগাযোগ করবে, যদি রণবীর তাদের টাকা না দেয়। রণবীরও বিপদে পড়ে যায়।
মাহি রণবীরকে বলে দেয় যে টাকা কখন কোথায় দিতে হবে সেটা আমি বলে দেব, আর ডেলিভারিটা হবে মুম্বাইতে। ফোনটা রেখে দেয়। রণবীর প্রচন্ড রেগে যায়। এদিকে রাথোর দেখা যায় অবন্তিকার সাথে কথা বলে। বলে, আপনি তো জাহ্নবীকে আগে থেকেই চিনতেন তাই না? অবন্তিকা বলে, আমরা দুইজন ফ্রেন্ড ছিলাম। রাথোর বলে, আপনার স্টুডিও ব্যবসায় ইনভেস্ট করেছিল রণবীর, তাই তো? এটা শুনে একটু চমকে যায় অবন্তিকা। কিন্তু তারপরও অবন্তিকা বলে সে জাহ্নবীর মিসিং হওয়ার পেছনে কিছুই জানে না, তার কোনো হাত নেই, আর সে রণবীরের কাছ থেকেও সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে। ঠিক তখনই অন্য একজন পুলিশ অফিসার একটি মাস্ক নিয়ে চলে আসে রাথোরের কাছে আর বলে, এটা সেই জঙ্গল লজের পাশে পাওয়া গেছে, আর এর ভেতরে জাহ্নবীর ডিএনএও পাওয়া গেছে। হয় জাহ্নবী এটা মুখোশ পরে সেখানে ঘুরছিল, নয়তোবা এটা খুনির। ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে আরো একটা একই রকম মাস্ক ছিল, আর এই স্টুডিওটা ছিল অবন্তিকার। পুরো সন্দেহটাই অবন্তিকার দিকে ঠেলে দেয়। তখনই সেখান থেকে কোনো কিছু জিজ্ঞেস না করে রাথোর চলে আসে। এদিকে অবন্তিকাকে দেখা যায় তার মোবাইলে তার ব্যাংক থেকে 25 লাখ টাকা উইথড্র করার একটি মেসেজ পায়, আর সেই টাকাটা তুলেছিল রণবীর। রণবীর আসলে সেই টাকাটা দিতে চেয়েছিল শ্যামলী এবং মাহিকে, কিন্তু ব্যাংক থেকে টাকা নেওয়া বের হওয়ার পরেই লিন্ডোর হয়ে কাজ করা একটি মেয়ে গান পয়েন্টে নিয়ে রণবীরকে টাকা সহ গাড়িতে তুলে নেয়। রণবীর তাকে বোঝানোর চেষ্টা করে এই টাকা তো তাদের নয়, তাকে অন্য একজন ব্ল্যাকমেল করছে। কিন্তু সেই মেয়েটি বলে লিন্ডোর অর্ডার, তাকে নিয়ে যেতেই হবে, তার কোনো কিছু করার নেই। মেয়েটি কথা মানতে রাজি না হলে তখনই রণবীর বলে, ঠিক আছে চলো এই টাকাটা লিন্ডোকে দিয়ে দাও। অন্যদিকে ব্ল্যাকমেইলাররা রাথোরকে সেই প্রমাণটা দিয়ে দিক, আর আমরা সবাই একসাথে জেলে যাব। তখন রণবীর মেয়েটাকে অফার করে আর বলে, তুমি যদি এই টাকাটা ডেলিভারি করতে আমাকে সহায়তা করো তাহলে আমি তোমাকে আমার সম্পত্তির পার্সেন্টেজ দেব, আর সেখান থেকে তুমি অনেক টাকা পাবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু তারপরও আমাকে সাহায্য করো। অবশেষে মেয়েটি রাজি হয়ে যায়, আর তারা দুজনে মিলেই মুম্বাই চলে আসে সেই টাকাটা নিয়ে। অন্যদিকে মাহি একটা নির্জন জায়গাতে পিয়নের ছদ্মবেশে আড়ালে লুকিয়েছিল। মাহি রণবীরকে আগেই বলে দিয়েছিল টাকাটা কোথায় কিভাবে রাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মেয়েটি সেখানে চলে আসে, আর ডাক বাক্সের ভেতরে 50 লাখ টাকা রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আড়াল থেকে মাহি যখন এটা দেখতে পায়, মেয়েটা চলে যাওয়ার পরপরই মাহি সেখানে চলে আসে আর ডাক বাক্স খুলে টাকাটা নিয়ে নেয়। মাহিকে শ্যামলী এবং স্যান্স গাড়িতে পিক আপ করে নেয়। ঠিক তখনই তারা দেখতে পায় তাদের গাড়ির পেছনে রণবীর তার গাড়ি নিয়ে আসছিল। এতে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত গাড়ি চালিয়ে অন্যদিকে যেতে শুরু করে, কিন্তু তারা তাকে কোনোভাবে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। যখনই মাহি এবং শ্যামলী বুঝতে পারে যে রণবীর তাদের আর পিছু করছে না, তারা অনেক খুশি হয়ে যায়। তারা শপিং করে নাইট ক্লাবে এসে ডান্স করতে শুরু করে, কিন্তু দেখা যায় সেই মেয়েটি তাদের তখনও ফলো করছিল। মেয়েটি রণবীরকে কল করে আর বলে ব্ল্যাকমেইলার একজন নয় বরং দুইজন। রণবীর বলে তাদেরকে আজকে রাতের মধ্যেই তুমি মেরে ফেলবে। মেয়েটি বাইরে এসে শ্যামলী আর মাহির গাড়িটা চেক করছিল। তখনই দেখা যায় শ্যামলী আসলে আগে থেকেই তাকে ফলো করছিল, বুঝতে পেরেছিল যে এই মেয়েটি তাকে ফলো করছে। এই জন্য সে পেছন থেকে এসে মেয়েটির মাথায় আঘাত করে এবং তার হাত পা বেঁধে তাদের সাথে নিয়ে আসে। এরপরে সে রণবীরকে মেসেজ করতে থাকে, যেহেতু সে বলেছিল টাকা নিয়ে তাকে ফলো করতে না, কিন্তু তারপরও রণবীর এই কাজটা করেছে, এই জন্য তাকে জরিমানা হিসেবে আরো 10 লাখ টাকা দিতে হবে, নয়তোবা এই মেয়েটিকে তারা মেরে ফেলবে। কিছুক্ষণ পরে শ্যামলী মাহিকে বলে, এই মেয়েকে দিয়ে আমাদের কাজ নেই, আর আমি ওর ফোন চেক করছিলাম, সেখানে আমাদের দুজনকে মেরে ফেলার কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল এই মেয়েটিকে, তাই আমরা ওকে এভাবে ছেড়ে দিতে পারি না, ওকে মেরে ফেলতে হবে। মাহি তাকে বোঝায় এটা করা ঠিক হবে না, কিন্তু শ্যামলী বলে ওকে ছেড়ে দিলে আমরা বাঁচবো না। একটা সময় শ্যামলী মাহিকে বলে তুমি ওকে মারবে। মাহি বলে আমি এটা কখনোই পারবো না। এদিকে রণবীরকে দেখা যায় সে ফোনে রেকর্ড করছিল অবন্তিকাকে ভিডিও পাঠানোর জন্য, যে জাহ্নবীকে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাকেও আমি কখনো ছাড়া থাকতে পারবো না। জাহ্নবীর ট্যাটুটা আমি মুছে ফেলতে পারবো না, কিন্তু তোমার জন্য আমি আমার হাত কেটে ফেলতে পারবো, যাতে করে 5 মিনিটের মধ্যে আমি মারা যাব। তুমি যদি এখানে না আসো। তখনই কেউ দরজায় নক করে। দেখা যায় সেটা ছিল অবন্তিকা। অবন্তিকা রণবীরকে বলে তুমি আমার সাইন নকল করে আমার অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা উইথড্র করেছো কেন? রণবীর বলে তুমি একটু শান্ত হও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ঠিক তখনই অবন্তিকা দেখতে পায় সেখানে মোবাইলে ভিডিও রেকর্ড হচ্ছে। সে সেটা দেখতে চায়, কিন্তু রণবীর তাকে দেখতে দেয় না। অন্যদিকে মেয়েটি মাহি আর শ্যামলীকে বলছিল আমি ওর ফাঁদে পড়ে গিয়েছিলাম, আর এই জন্য আমি ওর কথা মতো কাজ করেছি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কিচ্ছু বলবো না। কিন্তু শ্যামলী আর মাহি কেউ তাকে বিশ্বাস করে না। শ্যামলী মাহিকে বলে তুমি ওকে মেরে ফেলো।
এদিকে সে মেয়েটি বারবার বলছিল, আমাকে মেরো না, আমি তোমাদের টাকা দেব। অন্যদিকে শ্যামলী মাহিকে বারবার জোর করছিল তাকে মেরে ফেলার জন্য। দুজনের জোরাজোরিতে মাহি অতিষ্ঠ হয়ে পড়ে আর দুজনকে চুপ করানোর জন্য দুজনকে কেক খাইয়ে দেয় জোর করে। ঠিক তখনই মাহি দেখতে পায় কোনোভাবেই সে মেয়েটি আর শ্বাস নিতে পারছিল না। এদিকে অবন্তিকা আর রণবীরকে দেখানো হয়। রণবীরের রেকর্ড করা সেই ভিডিওটা অবন্তিকা দেখতে পায়। এতে অবন্তিকার রাত আবারও ভেঙে যায় আর সে রণবীরকে আবারও ক্ষমা করে দেয়। তখনই রণবীর অবন্তিকার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু অবন্তিকা তাকে বলে ফ্রেশ হয়ে আসার জন্য। আর ওই সময়ে অবন্তিকা রণবীরের ফোন চেক করছিল। সে দেখতে পায় আননোন নাম্বার থেকে একটি ভয়েস এসএমএস পাঠানো হয়েছে। সে সেটাই শুনতে শুরু করে। আসলে সেটা ছিল মাহির নাম্বার। মাহি তাকে তাদের ব্ল্যাকমেলিং এর যে ভয়েস মেসেজটা পাঠিয়েছিল সেটাই। আর সেখান থেকে অবন্তিকা জানতে পারে যে রণবীরই তার স্ত্রী জাহ্নবীকে খুন করিয়েছে অন্য একজনকে কন্ট্যাক্ট দিয়ে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় ক্যান্ডি নামের সেই মেয়েটি মাহির হাত থেকে গান নিয়ে নেয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর একটা সময় ক্যান্ডি নিজেই সেই গানটা নিয়ে নেয় এবং তাদের দিকে গান পয়েন্ট আউট করে। শ্যামলী আর মাহি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটা সময় ক্যান্ডি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে অবন্তিকা পুলিশ অফিসার রাত্রকে কল করে আর বলে, আপনি সত্যি বলছিলেন আর আমার আপনার সাহায্য দরকার, প্লিজ আমাকে তাড়াতাড়ি কল করুন। ঠিক তখনই সে বুঝতে পারে যে তার পেছনে রণবীর এসে দাঁড়িয়েছে। পেছনে তাকাতেই সে রণবীরকে দেখতে পায় আর ভয় পেয়ে যায়। এদিকে মাহি এবং শ্যামলী চেক করে দেখতে পায় ক্যান্ডি মারা গেছে। তখনই শ্যামলী তার আসল রূপ দেখাতে শুরু করে। সে মাহিকে বলে, তুমি ওকে মেরেছ, আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না। মাহি বারবার বলতে থাকে, কেক খাওয়াতে কিভাবে কেউ একজন মারা যেতে পারে। তখন মাহি ক্যান্ডির ব্যাগ চেক করে দেখতে পায় তার ভেতরে একটা ইনহেলার রয়েছে। এছাড়া সেখানে একটা প্রেসক্রিপশনও ছিল যেখানে লেখা ছিল ক্যান্ডির চকলেটে অ্যালার্জি ছিল আর এই জন্যই চকলেট খাওয়াতে সে একটা সময় শ্বাস না নিতে পারে মারা গেছে। শ্যামলী বলে, যা হওয়ার হয়েছে, কিন্তু এখন এর দায়ভার আমি নিতে পারবো না। সে সেখানে মাহিকে সেই ডেড বডির সাথে রেখে চলে আসে। মাহি তাকে বারবার রিকোয়েস্ট করে ফিরে আসার জন্য, কিন্তু শ্যামলী আর আসে না। এদিকে অবন্তিকা রণবীরের কথা শুনে বুঝতে পারে যে অবন্তিকা যে ইন্সপেক্টর রাথোরের সাথে কথা বলছিল সেটা রণবীর বুঝতে পারেনি। রণবীর সেখানে অবন্তিকার সাথে ঘনিষ্ঠ হয়। এর কিছুক্ষণ পরেই তারা কথা বলছিল। ঠিক তখনই অবন্তিকার ফোনটা বেজে ওঠে। রণবীর দেখতে পায় ইন্সপেক্টর রাথোর তাকে 8 বার কল করেছিল। রণবীর একটা সময় অবন্তিকাকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। অবন্তিকা বলে, আসলে তোমার আর লিন্ডোর সেই ভয়েস রেকর্ডটা আমি শুনে ফেলেছি। তখন রণবীর বুঝতে পেরে যায় অবন্তিকা কি করেছে। রণবীর রেগে যায় আর বলে, সেই কন্ট্যাক্টটা জাহ্নবীর জন্য ছিল না, বরং আমার বাবার জন্য ছিল। অর্থাৎ রণবীর তার বাবাকে খুন করার জন্যই লিন্ডোকে কন্ট্যাক্ট দিয়েছিল। আসলে রণবীর অনেক বেশি অ্যাডিক্টেড ছিল আর এই জন্য তার বাবা তাকে টাকা পয়সা দেওয়ার জন্য বারণ করে দেয়। রণবীর প্রচন্ড রেগে যায়, লিন্ডোকে দিয়ে নিজের বাবাকেই খুন করে ফেলে। এছাড়া সে তার বাবাকে খুন করাতে চায়নি, বরং ভুল একটা মেসেজের কারণে তার বাবা খুন হয়ে গেছে, সেটাও সে অবন্তিকাকে বলে। এদিকে মাহিকে দেখা যায় সেই রুমের ভেতর থেকে সব প্রমাণ লোপাট করার জন্য। এছাড়া সেই বডিটাকে সে কিভাবে ডিসপোজ করবে সেটাও ভাবতে থাকে। সেই লাশটা নিয়ে ধীরে ধীরে বের হয়ে পড়ে। এদিকে রণবীর অবন্তিকাকে তার বাবার একটি উইল দেখায় যেখানে তার বাবা বলেছিল রণবীর যদি বিয়ে করে তাহলে সে 100 কোটি টাকা পাবে। তার স্ত্রীর সাথে যদি রণবীর কখনো চিট করে তাহলে সেই পুরো টাকাটাই তার স্ত্রী পাবে। এদিকে রণবীরের বাবা মারা গেছে আর জাহ্নবীও মারা গেছে, যার ফলে রণবীর এখন একটা টাকাও পাবে না। রণবীর বলে, যদি আমি আবার বিয়ে করি তাহলে আমি আবার পুরো টাকাটা পেয়ে যাব। তখনই অবন্তিকা বলে, তার মানে তুমি শুধু এই টাকার জন্য আমাকে বিয়ে করেছো? আমি এটা মেনে নিতে পারছি না। রণবীর তাকে আবারও মানিয়ে ফেলে। তখনই সেখানে লিন্ডো চলে আসে আর বলে, ক্যান্ডি কোথায়? রণবীর তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্যান্ডি তার কাছে নেই, ক্যান্ডির সাথে তার কথা হয়েছে। ঠিক তখনই সেখানে অবন্তিকাকে দেখতে পায় লিন্ডো আর তাকে গান দিয়ে শুট করে, কিন্তু সেটা আসল গান ছিল না, জাস্ট একটা ইনজেকশন গান ছিল, যেটার ফলে অবন্তিকা 6 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই পুলিশ অফিসার রাথোর সেখানে চলে আসে। আসলে অবন্তিকা তাকে বলেছিল সে তার সাহায্য চায়, কিন্তু এরপরে অনেকবার কল করার পরেও অবন্তিকা তার কল রিসিভ করেনি, এই জন্য সে সেখানে ফোর্স নিয়ে চলে আসে। এদিকে লিন্ডো অবন্তিকাকে নিয়ে চলে যায় আর রণবীরকে বলে ক্যান্ডি এবং টাকাকে নিয়ে তার সাথে দেখা করে অবন্তিকাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তখনই রণবীরও সেখান থেকে পালিয়ে যায়।
সেখানে রাথোর আসার পরে কাউকে খুঁজে পায় না, তাই সেখান থেকে সেও চলে যায়। এদিকে দেখা যায় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মাহি সেই ক্যান্ডি ডেড বডিটা নিয়ে এসেছিল। সেখানে লাশটাকে গুম করার সে ব্যবস্থা করছিল। ঠিক তখনই সে শুনতে পায় তার পেছনে কেউ আসছে। মাহি প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেই দেখা যায় সেটা ছিল শ্যামলী। মাহি বলে, তুমি তো ছেড়ে চলে গিয়েছিলে, আবার কেন আসলে? শ্যামলী বলে, তোমাকে একা ফেলে যেতে পারলাম না। ঠিক তখনই তারা ডেড বডিটাকে ঠিকানা লাগানোর ব্যবস্থা করে। এরপরেই শ্যামলী বলে, রণবীরকে একটা শিক্ষা দিতেই হবে। মাহি বলে, এর থেকে ভালো চলো আমরা প্যারিস চলে যাই। শ্যামলী বলে, আরো কিছু টাকা নিতে হবে। রণবীরের কাছ থেকে আরো কিছু টাকা নেওয়ার পরেই আমরা প্যারিস চলে যাব। এরপরে শ্যামলী আবারও রণবীরকে কল করে আর বলে, এবার তাকে 40 লাখ দিতে হবে। রণবীর বলে, সে তাকে 40 লাখই দেবে, কিন্তু ক্যান্ডি কোথায়? মাহি আর শ্যামলী বলে, ক্যান্ডি তো পেনড্রাইভটা সেখান থেকে না নিয়ে সেখান থেকে চলে গেছে। রণবীর বিশ্বাস করে না, সে বুঝতে পারে তারা মিথ্যে বলছে। রণবীর বলে, আমি তোমাদের টাকা দেব, কিন্তু কোথায় আসতে হবে সেটা আমি তোমাদের বলবো। এদিকে শ্যামলী আর মাহি রণবীরের সাথে এইবার ডিলটা করার জন্য মসি নামের সেই লোকটার হেল্প নেয়। আসলে এই মসি মাহিকে ভালোবাসতো, এই জন্য মাহির কথাতে সে রাজি হয়ে যায়। এদিকে রাথোর এবং বীরু একসাথে খাবার খাচ্ছিল। তখনই বীরু বলে, স্যার, আমি এই নেকলেসটা পেয়েছি, আর এটাই হচ্ছে মার্ডার ওয়েপন। এটার ভেতরে জাহ্নবী এবং রণবীরের ডিএনএও পাওয়া গেছে। রাথোর খুশি হয়ে যায়, কারণ সে রণবীরকে অ্যারেস্ট করতে পারবে। বীরু বলে, কিন্তু স্যার, আমার ডাউট হচ্ছে, যখন থেকে এই ডেড বডিটা আমরা পেয়েছি তখন থেকে আমার মনে হচ্ছে আমরা একের পর এক ক্লু পেয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই ক্লুগুলো কেউ আমাদের জন্য ফেলে রেখে গিয়েছিল। রাথোর বলে, সেটা পরে দেখা যাবে, যেহেতু প্রমাণ পেয়েছি আগে আমাদের রণবীরকে অ্যারেস্ট করতে হবে। রাথোর বীরুকে বলে, এয়ারপোর্ট, রেল লাইন, বাস স্টেশন সব জায়গায় রণবীরের অ্যারেস্ট ওয়ারেন্টটা ছাপিয়ে দাও, ওকে ওয়ান্টেড বানিয়ে দাও, যেন কোনোভাবেই সিমলা থেকে ও বের হতে না পারে। এদিকে মাহি শ্যামলীকে বলছিল, এই হোটেলে রণবীর উঠেছে, আর আমি তার ব্যাগটা তার রুমে রেখে এসেছি। সে আমাকে টিপও দিয়েছে। শ্যামলী বলে, তার মানে নিশ্চয়ই সে আমাদেরকে চেনে না, কিন্তু আমরা যে এই হোটেলে আছি ও সেটা কি করে জানলো? পরদিনই একটা পোর্টের কাছে দেখা যায় রণবীর মাহিকে টাকা দিয়ে দেয়, আর মাহিও তাকে পেন ড্রাইভটা দিয়ে দেয়। অন্যদিকে তাদের উপরে নজর রাখছিল দূর থেকে মোসে। রণবীর এরপরে মাহিকে বলে, ক্যান্ডি কোথায়? ক্যান্ডির লাস্ট লোকেশন সেই হোটেলেই ছিল যে হোটেলে তুমি কাজ করো। এখন আমাকে বলো ক্যান্ডি কোথায়? মাহি বলে, ক্যান্ডির বিষয়ে আমরা জানি না। মাহির হাতে একটা ফুলের টপ ছিল, সেটা ভয়ে পড়ে যায়, কারণ রণবীর তাকে গান পয়েন্ট আউট করে। তখনই রণবীর দেখতে পায় সেটার ভেতরে লেখা, রেস্ট ইন পিস ক্যান্ডি। রণবীর বুঝতে পেরে যায় ক্যান্ডি মারা গেছে। তখন মাহিও তাকে গান পয়েন্ট আউট করে। অন্যদিকে দূর থেকে যখন এটা মোসে দেখে, মোসে তখনই তাদের উপরে গুলি করতে শুরু করে। রণবীর এবং মাহি দুজনেই দুই দিকে পালাতে শুরু করে। মোসে রণবীরকে মারার জন্য গুলি করতেই যাচ্ছিল। তখনই মোসের সাথে কাজ করা একজন লোক তাকে একটি ভিডিও দেখায়। মোসেকে যে মাহি এবং শ্যামলী বোকা বানিয়েছে সেটার একটা ভিডিও ছিল। আসলে মাহি মোসেকে কখনোই ভালোবাসেনি, সে তাকে মিথ্যে বলেছিল। আর এটা দেখার পরে মোসে আরো বেশি রেগে যায়। সে মাহিকে মারার জন্য যেতে শুরু করে। এদিকে মাহিকে বাঁচানোর জন্য শ্যামলীও সেখানে চলে আসে। মাহি আর শ্যামলী একসাথে পালাতে শুরু করে, কিন্তু রণবীর তাদের সামনে চলে আসে। কিন্তু রণবীর শ্যামলীকে দেখে অবাক হয়ে যায় আর জাহ্নবী বলে ডাকতে শুরু করে। আর এই নামটা শুনে মাহিও অবাক হয়ে যায়। তখনই বোঝা যায় শ্যামলীর আসল নাম হচ্ছে জাহ্নবী। এখন প্রশ্ন হচ্ছে, জাহ্নবী যদি শ্যামলী হয়, তাহলে যে ডেড বডিটা পুলিশ খুঁজে পেয়েছে সেটা কার? রণবীর জাহ্নবীকে বলতে থাকে, তোমার এই মিথ্যে নাটক করার কেন দরকার ছিল? তোমার মৃত্যুর মিথ্যে নাটক কি আমাকে ব্ল্যাকমেল করার জন্য করেছো? জাহ্নবী বলে, তোমার কাছ থেকে দূরে সরার জন্য করেছি। আসলে আমি তোমার কাছে থাকতেই পারছিলাম না, তোমার অত্যাচারগুলো আমি আর নিতে পারছিলাম না। তুমি যেভাবে দিনের পর দিন আমাকে চিট করে চলছিলে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। কিন্তু তারপরও সবকিছু ভুলে 3 বছর পরে আমি যখন বেবি নিতে চেয়েছিলাম আর তুমি রাজি হয়েছিলে, আমি অনেক খুশি ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তোমার পছন্দের অনেক খাবার রান্না করেছিলাম, কিন্তু বরাবরের মতো সেদিন রাতেও তোমার ফোন বন্ধ ছিল। যখন আমি খুঁজতে খুঁজতে হোটেলে গেলাম, তখন আমি দেখতে পেলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলে, আর আমি এদিকে তোমার জন্য বসেছিলাম। রণবীর বলে, তুমি ভুল বুঝছো, ওটা অবন্তিকা ছিল না, অবন্তিকার মা ছিল। এটা শুনে জাহ্নবী এবং মাহি দুজনেই অবাক হয়ে যায়। রণবীর বলে, আমি সেদিন অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলাম, আর সেটা একটা মিস্টেক ছিল, আর সেই মিস্টেকের কারণেই আমাকে পরে অবন্তিকাকে বিয়ে করতে হয়েছে।
জাহ্নবী বলতে থাকে সেই ক্রস কানেকশনটা আমার ভাগ্যে লেখা ছিল, আর এই জন্য ভাবলাম যে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি প্যারিসে সেটেল হয়ে যাব, কিন্তু তুমি সেটা হতে দিলে না। আর আমি চাই তুমি এখন আমার লাইফ থেকে চলে যাও। অন্যদিকে রণবীর বলে, সবাই জানে আমি তোমাকে মেরে ফেলেছি, তাই তোমাকে আবার মারলে আমার কোনো ক্ষতি হবে না। দুজনেই দুজনের দিকে গান পয়েন্ট আউট করে, আর একটা সময় গান নিয়ে তারা কাছে চলে আসে। এরপরে হঠাৎ করেই তারা একে অপরকে কিস করে বসে। আসলে রণবীর এবং জাহ্নবী তারা এখনো একে অপরকে ভালোবাসতো। ঠিক তখনই মোসে সেখানে চলে আসে আর তাদের উপরে গুলি করতে শুরু করে। মাহি, জাহ্নবী এবং রণবীর সেখান থেকে কোন রকমে পালিয়ে আসে। অন্যদিকে সেন্স একটা গাড়ি নিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে আসে। রণবীর সেখানে জিজ্ঞেস করে, আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, তাই না? জাহ্নবী বলে, না, তুমি তো জানোই না তোমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আমি কি কি করেছি। তখনই 8 মাস আগের একটা ঘটনা দেখানো হয়। 8 মাস আগে জাহ্নবী দেখা করেছিল রাথোরের সাথে এবং তাকে একটা প্ল্যান বলে। প্রথমে রাথোর সেখানে রাজি হচ্ছিল না। তখনই রাথোরের 2জন স্ত্রী যে রয়েছে, যাদের সাথে রাথোরের ডিভোর্স হয়ে গেছে এবং তাদের ভরণ পোষণের খরচ এখনো রাথোরকেই বহন করতে হয়, এই সব বিষয়ে বিভিন্ন ভাবে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে জাহ্নবী, আর বলে, আপনি যদি আমার প্ল্যান মতো কাজ করেন তাহলে আমি আপনাকে টাকা দেব। অবশেষে রাথোর রাজি হয়ে যায় আর বলে, প্ল্যান কি? জাহ্নবী বলে, আমি নিখোঁজ হয়ে যাব, 7 মাস নিখোঁজ থাকবো, আর এর মাঝে জাহ্নবীর ডেড বডি পাওয়ার যে ব্যাপারটা, আমি সেখানে ক্লু ছেড়ে যাব, যাতে করে রণবীরের বিরুদ্ধে কেসটা স্ট্রং হয়। আর এরপরে আমি ওকে ব্ল্যাকমেল করব। অর্থাৎ রণবীরের সেই ক্রস কানেকশন কলটা আসলে শ্যামলীর প্ল্যান ছিল, অর্থাৎ জাহ্নবীর প্ল্যান ছিল। আর এখানে সে মাহিকে শুধুমাত্র ব্যবহার করেছে। এই কথাটা শুনে মাহিও আপসেট হয়ে যায়। রণবীর প্রচন্ড রেগে যায়, কিন্তু সে পরে বুঝতে পারে জাহ্নবীরকে ছাড়া মানালি গেলে সে আরো বেশি বিপদে পড়ে যাবে, কারণ পুলিশের হাতে জাহ্নবীরকে খুন করার সব প্রমাণই রয়েছে রণবীরের বিরুদ্ধে। তাই রণবীর জাহ্নবীকে বলে, তুমি আমার সাথে মানালি চলো, এমনিতেও আমাদের ডিভোর্স হয়নি, তোমার টাকা দরকার, আমি তোমাকে টাকা দেব, কিন্তু আগে মানালি চলো, সেখান থেকে আমার নামের কেসটা আগে উইথড্র করো, তারপরে আমি তোমাকে টাকা দিলে তুমি প্যারিসে চলে যাও। এমনিতেও তুমি এখন প্যারিসে যেতে পারবে না, কারণ ক্যান্ডির মার্ডার কেসটা আজকে না হয়তো কালকে বের হয়ে আসবেই, আর তখন প্রমাণ হয়ে যাবে তোমরাই তাকে খুন করেছো, আর প্যারিস থেকে তোমাদের আবারও পাঠিয়ে দেওয়া হবে। জাহ্নবীও বুঝতে পারে রণবীর যেটা বলেছে ঠিকই বলেছে। ঠিক তখনই সেখানে মোসে চলে আসে। আবারও মোসে এবং মাহি একসাথে কথা বলে তারপরে তারা রেস্টুরেন্টে চলে যায় একটা সমঝোতা করার জন্য। রণবীর মোসাকে বলে, এখানে 50 লাখ রয়েছে, আর এই মেয়েটিও তোমার, তুমি শুধু আমাকে আর জাহ্নবীকে এখান থেকে যেতে দাও। মোসের রাজি হয়ে যায়, কিন্তু তখনই মাহি বলে, না, সে মোসেকে ভালোবাসে না, তার সাথে কখনো সে যেতে পারবে না। এতে মোসে রেগে যায় এবং গান পয়েন্ট আউট করে, আর তখনই তাদের মধ্যে একটা তর্ক লেগে যায়, যার ফলে সেখানে গোলাগুলি শুরু হয়। আর একটা সময় গোলাগুলিতে মোসে সেখানে মারা যায়। তখনই সেখান থেকে পালিয়ে চলে আসে মাহি, জাহ্নবী এবং রণবীর। এদিকে রণবীর এরপরেই লিন্ডোর সাথে দেখা করে অবন্তিকাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। সে তাকে 50 লাখ টাকা দেয়, কিন্তু লিন্ডো বলে, ক্যান্ডি কোথায়? এজন্য সে রণবীরকে মারতে শুরু করে। তখনই অবন্তিকা সেখান থেকে চলে আসে আর বলে, আসলে ক্যান্ডিও তোমাকে চিট করছিল, সে তোমাকে ভালোবাসে না, বরং তোমার মতো এমন অনেক লোক তার কাছে ছিল। লিন্ডো বুঝতে পারে যে ক্যান্ডি সত্যি তাকে চিট করত। এছাড়া অবন্তিকা যেহেতু ক্যান্ডির চিটিং করাটা লিন্ডোর সামনে এনে দিয়েছিল, তাই লিন্ডো অবন্তিকাকে অনেক পছন্দ করে, আর রণবীরকে থ্রেট দেয় অবন্তিকাকে সেজন্য বিয়ে করে। যদি এটা সে না করে তাহলে সে রণবীরকে মেরে ফেলবে। কিন্তু সেখান থেকে আসার পরে রণবীর অবন্তিকাকে বলে যে সে জাহ্নবীকেই ভালোবাসে, আর জাহ্নবী ফিরে এসেছে, সে তাকে বিয়ে করতে পারবে না। এতে অবন্তিকা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে মাহি এবং জাহ্নবী কথা বলছিল, বলে, এক হিসেবে ভালোই হয়েছে, রাথোরের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে মুম্বাইতে এত কিছু করার পরেও আমরা এখানেই নিরাপদে চলে আসতে পেরেছি, আর মুম্বাইয়ের পুলিশও সেই খবরটা কোনোভাবেই পাবে না। মাহি বলে, তো এখন তোমার প্ল্যান কি? এখানেই রণবীরকে আবারও বিয়ে করে বা তার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দেয়া? জাহ্নবী বলে, অবশ্যই না, আমার প্ল্যান অন্যরকম। এখান থেকে রণবীরের সব সম্পত্তি হাতে নিয়ে এবং রণবীরকে শেষ করে দিয়ে আমরা প্যারিস চলে যাব। মাহি খুশি হয়ে যায়। তখনই জাহ্নবী বলে, কিন্তু আমার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কথাটা শুনে মুখটা শুকিয়ে যায় মাহির। এরপরে জাহ্নবী তার পুরো প্ল্যানটা মাহিকে বলে, আর মাহিকে রাজি করিয়ে ফেলে। এদিকে বীরু এবং রাথোর কোথাও থেকে আসছিল। বীরু রাথোরকে জিজ্ঞেস করে, স্যার, আপনি তো একজন অনেস্ট পুলিশ অফিসার ছিলেন, কিন্তু জাহ্নবীর সাথে এরকম প্ল্যান করে এরকম একটা গেম কেন খেললেন? তখন রাথোর বলে,
তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো। তখন রাথোর বীরুকে একটা প্ল্যান বলে, কিন্তু কি বলে সেটা শোনানো হয় না। বীরু বলে, তাহলে জানবি আবার ফিরে কেন আসলো? রাথোর বলে, হয়তো এই 7 মাসে জানবি বুঝতে পেরে গেছে যে এই কয়েক লাখ টাকায় তার জীবন পার হবে না। সে পুরো সম্পত্তি নেওয়ার জন্য চলে এসেছে। আর আমার কি, আমিও লাখের পরিবর্তে কোটি টাকা পাবো, আর তুমিও তো পাবে, টেনশন কেন করছো? আর তুমি তো জানোই এই কেসটার জন্য আমি কত কিছু করেছি। আননোন একটা বডিকে জানবীর বডি বলে চালিয়ে দিয়েছি, আর সেই আননোন বডির সাথে নেকলেস আর মাস্কটা আমি জানবীর বলে চালিয়ে দিয়েছি রণবীরের বিরুদ্ধে। কিন্তু মিডিয়ার কারণে কেসটা অনেক বড় হয়ে গেছে। এখন খোঁজ নাও যে এই লাশটা আসলে কার। অর্থাৎ ওয়েব সিরিজের শুরুতে মুখোশ পরা যে খুনি মেয়েটিকে খুন করে ফেলে দিয়ে গিয়েছিল, সেটাই ছিল এই লাশ। ভিডিও বলে, ঠিক আছে স্যার, এই মার্ডার কেসের আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমি ইনভেস্টিগেশন শুরু করছি। এদিকে জানবীর প্ল্যান অনুযায়ী রণবীরের জন্য সে একটি ডিনারের আয়োজন করে, আর সেখানে তারা একসাথে কথা বলতে থাকে। রণবীর বলে, চলো একদিন পার্টি করে সবাইকে ইনভাইট করি এবং বলে দেই যে আমরা আবারও একসাথে রয়েছি। চলো আবারও আমরা নতুন করে সংসার শুরু করি, ফ্যামিলি প্ল্যানিং করি। জানবি বলে, আগে তুমি বিশ্বাস অর্জন করো আমার, তারপরে। কিন্তু এতে রণবীরের সন্দেহ হয়। সেখান থেকে জানবি এবং মাহি চলে যায়। পরদিনই মাহিকে দেখা যায় বাগানে একটা ফুল গাছ লাগাচ্ছিল। তখনই সেখানে চলে আসে রণবীর আর বলে, আমি জানি তোমাদের প্ল্যানটা কি। তখনই মোবাইলে একটা ভিডিও দেখায় যেখানে মাহি এবং জানবি একটা রুমে বসে প্ল্যান করছিল। আর জানবি তাকে বলেছিল কাউকে খুন করার জন্য, সেটা আর কেউ নয়, অবন্তিকা। অবন্তিকাকে জানবি মাহিকে খুন করতে বলেছিল। মাহি যখন ধরা পড়ে যায় সে অনেক ভয় পেয়ে যায়। মাহি বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। রণবীর বলে, তোমাকে আমাকে একটা সাহায্য করতে হবে অবন্তিকাকে বাঁচানোর জন্য। মাহি বলে, আপনি তো জানবীকে ভালোবাসেন, তাহলে অবন্তিকাকে বাঁচানোর কি দরকার? তখনই একদিন আগের একটা ঘটনা দেখানো হয় যেখানে অবন্তিকা আর রণবীর কথা বলছিল। রণবীর অবন্তিকাকে বলে, আমার শুধু জানবীকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে, এরপরেই সবার কাছে বলতে হবে যে জানবী বেঁচে আছে, আর সেটা প্রমাণ করে আমার উপর থেকে কেসটা সরিয়ে নিতে হবে। এছাড়া উইলটা তো তুমি জানোই, ও চাইলে আমার পুরো সম্পত্তি নিয়ে যেতে পারে, এই জন্য ওকে বোকা বানিয়ে পুরো সম্পত্তিটা নিয়ে নিতে হবে। এরপরে আমি আবারও ওকে ছেড়ে দেব। আসলে আমি তোমাকে ভালোবাসি, আর এই কাজটা আমি করছি আমাদের ভবিষ্যতের জন্য। আর এভাবেই সে অবন্তিকাকে পটিয়ে ফেলে। আর তারা দুজন মিলে প্ল্যান করে যে জানবীকে সে বলবে অবন্তিকাকে সে ছেড়ে দিয়েছে, আর এতে অবন্তিকাও রাজি হয়ে যায়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। রণবীর মাহিকে বলে, তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব, আর তোমার বাঁচার আর কোনো উপায় থাকবে না। মাহি ভয় পেয়ে যায় আর রাজি হয়ে যায়। রাতের বেলা সে অবন্তিকার কাছে চলে আসে। অবন্তিকা আর মাহি দুজন মিলেই অবন্তিকার খুন হওয়ার মিথ্যে একটা নাটক শুরু করে। অবন্তিকা বলে, রণবীর আমাকে বলেছে এখান থেকে আমাকে নেপালে চলে যেতে হবে, আর সেখানে 1 মাস থাকবে, যতক্ষণ না পর্যন্ত জানবীর কাছ থেকে পুরো সম্পত্তিটা নিয়ে নিতে পারে। ঠিক তখনই জানবী মাহিকে কল করে। জানবী বলে, আমার সাথে অবন্তিকাকে কথা বলাও। তখনই অবন্তিকা নিজেকে বাধার নাটক শুরু করে। জানবী তাকে বিভিন্ন কথা বলে, গোল্ডিগার বলে, এমনকি অবন্তিকার মাঝে রণবীরের সাথে সময় কাটিয়েছিল সেটাও বলে। এই সবকিছু শোনার পরে অবন্তিকা প্রচুর রেগে যায় আর বলে, আমি এই নাটকটা আর করতে পারছি না। তখন সে বলে দেয়, আসলে রণবীর তোমার সাথে চিট করছে, এমনকি তোমার বেস্ট ফ্রেন্ড মাহিও তোমার সাথে চিট করছে। আসলে আমরা এটা নাটক করছিলাম যাতে তুমি যে একটা সাইকোপ্যাথ সেটা সবার সামনে বের হয়ে আসে। কথাটা শুনে অবাক হয়েছে জানবী। জানবী রাগ করে ফোনটা কেটে দেয়। অন্যদিকে মাহি তাড়াতাড়ি সেখান থেকে সবকিছু নিয়ে চলে আসে। অবন্তিকা প্রচন্ড রেগেছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার স্টুডিওতে একটা মাস্ক পরে রয়েছে। মাস্কটা সে উঠিয়ে রাখে। যখনই সেখান থেকে বের হতে যাবে তখনই দেখতে পায় মাস্ক পরা একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তখনই সে তার পেছন থেকে সে তাকে আক্রমণ করে। আর তখনই অবন্তিকাকে শ্বাসরোধ করে সেখানে খুন করে ফেলে সেই সিরিয়াল কিলার। আর এরপরেই অবন্তিকাকে সে মুখোশ পরিয়ে সেখান থেকে সে চলে যায়। এদিকে রণবীর যখন অবন্তিকার খুন হওয়ার খবরটা জানতে পারে, সে বুঝতে পারে হয়তো এটা মাহি এবং জাহ্নবী মিলেই করেছে, আর এই জন্য সে প্রচন্ড রেগে জাহ্নবীকে মারার জন্য সেখানে চলে আসে জাহ্নবীর বাড়িতে। কিন্তু সেখানে আসার পরে সে দেখতে পায় জাহ্নবী তাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টি রেখেছিল, আর সেখানে অনেক গেস্ট এসেছিল। তাই রণবীর প্রচুর রেগে থাকা সত্ত্বেও জাহ্নবীকে কিছুই বলতে পারে না। অন্যদিকে জাহ্নবী বলে, যা হওয়ার হয়ে গেছে, অবন্তিকাকে ভুলে যাও। আর তুমি তো জানো আমি চাইলেই প্রপার্টি নিয়ে নিতে পারি, তাই আমার কথা শুনে থাকতে হবে।
রণবীর বলে, কিন্তু আমি তোমাদের দুজনকে ছাড়বো না। কিন্তু মাহি বলে, আমি তো অবন্তিকাকে খুন করিনি, আমি সেখান থেকে সাথে সাথে চলে এসেছিলাম। জাহ্নবী, মাহি এবং রণবীর বলতে থাকে, তাহলে অবন্তিকাকে কে খুন করলো? এদিকে রাথোর আর ভীরু যাচ্ছিল। রাথোর বলতে থাকে, এই চাইনিজ মাস্কের ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। ভীরু বলতে থাকে, স্যার, আপনি আমাকে সিমলা পাঠিয়েছিলেন সেই খুনের তদন্ত করার জন্য। যে মেয়েটার ডেড বডি আমরা পেয়েছি তার নাম ছিল জয়া, আর সে লাভ মোটেল হোটেলে উঠেছিল। তার সাথেও তার ভালোবাসার মানুষের দেখা করার কথা ছিল, কিন্তু সেখানে এসেছিল সে খুনি। জয়াকেও ঠিক একই রকম ভাবে গলার ভেতরে শ্বাসরোধ করে মারা হয়েছে। এরপরে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে তারপরে মাস্ক পরানো হয়েছে। আর সিমলা পুলিশও এই কেসটাকে আগে বাড়াতে পারেনি, কারণ কেউ মিসিং কমপ্লেন লেখায়নি। এছাড়া তারা কোল্ড কেস ভেবে এই কেসটাকেও বন্ধ করে দিয়েছে। রাতর বলে, নিশ্চয়ই সিমলার নদীতে লাশটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে লাশটা ভাসতে ভাসতে মানালির জঙ্গলে চলে আসে আর আমার হাতে পড়ে। তখনই রণবীর কল করে রাতরকে, বলে, স্যার, আপনি ওর সাথে দেখা করুন, আপনার সাথে আমার দরকারি কথা রয়েছে, কালকেই দেখা করুন। পরদিনই দেখা যায় একটা কবরস্থানে দেখা করে রণবীর এবং রাথর। রণবীর বলে, আমার বাড়িতে আমাকে হোস্টেজ বানিয়ে রেখেছে, আমাকে কোনো ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে না, আমার গলার ভেতরে জিপিএস লাগানো রয়েছে, যাতে আমি কোথায় যাই সেটা সে দেখতে পায়। সে আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে নিয়েছে। ভাগ্যিস এখানে জিপিএস এর লোকেশনটা পায় না, এই জন্য আপনার সাথে এখানে দেখা করতে পেরেছি। রাথর বলে, এখন কি করবে সেটা বলো। রণবীর বলে, আপনি আমার হয়ে কাজ করুন, আমি আপনাকে টাকা দেব। একবার যদি জাহ্নবীকে মেরে ফেলতে পারি, আমার পথ থেকে সরে ফেলতে পারি, তাহলে পুরো সম্পত্তিটা আমি পেয়ে যাব দ্বিতীয় বিয়ে করার পরে। আর তখন আমি আপনাকে ডাবল টাকা দেব, যেটা জাহ্নবী আপনাকে দিতে চেয়েছে। আর এখন তো আপনার হাতে মার্কস কিলারের একটা হাই প্রোফাইল কেস রয়েছে। জাহ্নবীকে মারার পরে সেই মার্কস কিলারের নাম দিয়ে দিলে আপনাকে কেউ সন্দেহই করবে না। তার ফলে আপনি ইজিলি এই কেসটা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাথোর রাজি হয়ে যায়। সেখান থেকে আসার সময় রাথোর ভীরুকে তার এই প্ল্যানের কথা বলে। সে এখন রণবীর হয়ে কাজ করবে এবং দুজনের কাছ থেকেই টাকা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই দুজনের চক্করে পড়ে মাহি মেয়েটার যাতে কিছু না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। রাথোর ভীরুকে বলে, মাহির বাড়ির ঠিকানা খুঁজে বের করো, তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমার তো মনে হচ্ছে এই দুজনের ফাঁদে পড়ে মাহি মেয়েটা নিজেই মারা যাবে। এরপরেই কিছুক্ষণ পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভীরু থানায় থেকে গিয়েছিল। অন্যদিকে রাথোর কোথাও যাচ্ছিল। ভীরু রাথোরকে কল করে বলে, স্যার, মাহির ফ্যামিলি ডিটেলস বের করতে পারিনি। অন্যদিকে মাহির ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পেরেছি, মাহির আধার কার্ডটাও নকল। মাহি যে হোটেলে কাজ করতো সেখানে আমি খোঁজ নিয়েছি, সেখান থেকে জানতে পেরেছি মাহির একটা বোনও ছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই বোনের ব্যাপারে খোঁজ করতে গেলে সে হোটেল থেকে আমাকে একজন সাইকোলজিস্টের নাম্বার দেওয়া হয়। আমি সেখানে যোগাযোগ করি। সেই সাইকোলজিস্ট আমাকে বলে ঠিক তখনই সে দেখতে পায় সেখানে একজন মাস্ক পরা লোক দাঁড়িয়ে রয়েছে। ভীরুর সন্দেহ হয়, সে ফোনটা পাশে রেখে সামনে এগিয়ে যায়, আর ঠিক তখনই সে ভয় পেয়ে যায় আর রাথোরকে বলে, এখানে সেই মাস্ক কিলার চলে এসেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। রাথোর হাসতে থাকে, বলে, থানায় খুনি কেন আসবে, ও কি পাগল নাকি? ভীরু বলে, স্যার, থানায় কেউ নেই। রাথোর বলে, তুমি তাড়াতাড়ি তোমার গানটা নাও। ভীরু গানটা খুঁজে, তখনই বলে, স্যার, আমার গানটা আপনার কানের ভেতরেই রয়ে গেছে। এটা শুনে রাথোরও ভয় পেয়ে যায় আর বলে, তুমি একটু ওয়েট করাও ওকে, আমি এখনই থানায় চলে আসছি। ভীরু প্রচন্ড ভয় পেয়ে যায়, এমনকি জানলা দিয়ে সেই খুনির ছায়াও দেখতে পায়। সে রাথোরকে বারবার বলতে থাকে। রাথোরও তাকে বারবার বলে, তুমি তাকে একটু এঙ্গেজ করে রাখো, আমি এখনই চলে আসছি, ওকে আমি ছাড়বো না। ভীরু তারপরেও ভয় পায়। একটা সময় দেখতে পায় যে আশেপাশে কেউ নেই। ধীরে ধীরে সে দরজার কাছে যায় এবং দরজাটা খুলে দেখতে পায় যে আশেপাশে কেউ নেই, আর সেখানেই মাস্কটা পড়ে রয়েছে। সে রাথোরকে বলে, স্যার, খুনি পালিয়ে গেছে। রাথোর বলে, আসলে ও তোমাকে ভয় দেখাতে এসেছিল, টেনশন করো না, আমি থানার কাছে আছি, চলে আসছি। ঠিক তখনই সেই সিরিয়াল কিলার ভীরুকে পেছন থেকে একের পর এক গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ভীরুর কথার আওয়াজ শুনতে না পেরে রাথোরও বুঝতে পারে কোনো বিপদ হয়েছে। দ্রুত সেখানে চলে আসে, আর আসার পরে থানার ভেতরে সে কাউকে দেখতে পায় না, আর এক কোনায় ভীরুর লাশটা দেখতে পায়, যেখানে তার শরীরে অসংখ্য গুলির আঘাত রয়েছে। অন্যদিকে তার মুখে সেই মাস্ক পরানো ছিল। রাথোর কাঁদতে থাকে আর বুঝতে পারে তার ভুলের জন্যই হয়তো ভীরুর প্রাণ গেছে। ঠিক তখনই সে অনুভব করে তার পেছনে কেউ রয়েছে। পেছনের দিকে তাকাতেই সে কাউকেই দেখতে পায় না। পরদিনই রাথোর জাহ্নবীর সাথে দেখা করে। রাথোর জাহ্নবীকে বলে,
মাস্ক কিলার 3 নম্বর খুন করে ফেলেছে। এই মাস্ক কিলারের পেছনে মাহি রয়েছে। জানবীর হাসে আর বলে, মাহি একটা মাসি মারার পরেও 10 বার ভাবে, আর আপনি বলছেন সে 3জন মানুষকে খুন করে ফেলেছে। রাথোর বলে, হ্যাঁ, ওই রাতে আমি একটু মদ খেয়েছিলাম ঠিকই, কিন্তু যখনই আমি পিছনে ফিরে তাকাই আমি মাহির চেহারাটাই দেখতে পেয়েছিলাম। জানবি তারপরও বিশ্বাস করে না আর বলে, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, মাহিকে আমি অনেকদিন থেকে চিনি। রাথোর বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, সেই মাস্ক কিলার কিন্তু একের পর এক নববধূদের খুন করছে যাদের বিয়ে ঠিক হয়েছিল। আমি জানতে পেরেছি, আমি যে লাশটা পেয়েছি সেটা জয়া নামের একটি মেয়ে ছিল, আর তারও খুনটা হয়েছে তার বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পরে। অবন্তিকারও মার্ডার হয়েছে তার বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পরেই। এখন তোমার পালা। আমার মনে হচ্ছে সেই মাস্ক কিলার তোমাকে টার্গেট করবে। জানবি বলে, কিন্তু আমার তো নতুন করে আর বিয়ে হচ্ছে না, তাই এসব কথা বাদ দাও, এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দাও, আসল খুনিকে খুঁজে বের করো। রাথোর বলে, আচ্ছা বুঝতে পারলাম, মাহির যে একটা বোন ছিল সেটা কি তুমি জানো? টুইন সিস্টার। মাহির মুম্বাইয়ের বাড়ি থেকে আমরা এই ফটোটা পেয়েছি। জানবি বলে, হ্যাঁ, ওর একটা টুইন সিস্টার ছিল, কিন্তু সে অন্যরকম ছিল, একেবারে কোনো কিছু সহ্য করতে পারতো না। মাহি স্কুলে একবার একটি ছেলেকে কিস করে বসেছিল, সেটা দেখে ফেলে সেই টুইন সিস্টার। এমনকি বাড়িতে আসার পরে সে মাহিকে আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সৌভাগ্যবশত মাহি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। জানবি আরো বলে, তোমার কি মনে হয় মাহির সেই বোন এখানে চলে আসবে আর একের পর এক বিয়ে ঠিক হওয়া মেয়েদের মেরে ফেলবে? এটা খুবই হাস্যকর। আচ্ছা বাদ দাও, আমাকে খুন করার প্ল্যান কেমন চলছে তোমার কি মনে হয়? কবরস্থানে বসে তোমরা দুজন প্ল্যান করবে আর আমি কিছু জানতে পারবো না, তাই তো? আমার সব জায়গায় নজর রয়েছে। জানবি বলে, আমি তোমাকে পরের সপ্তাহে টাকা দিয়ে দেব, এর বিনিময়ে তোমাকে দুটো কাজ করতে হবে। মাহির জীবন থেকে সরে দাঁড়াতে হবে। মাহিকে আমি সব থেকে ভালো করে চিনি, অন্যদিকে রণবীরকে তুমি মেরে ফেলো। এদিকে সেখান থেকে আসার পরে জাহ্নবী এবং রণবীর আবারও ঘনিষ্ঠ হয় এবং সেখানে তারা কথা বলতে থাকে আর বলে, চলো এসব কিছু বাদ দিয়ে দুজনে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেই, এরপরে সম্পত্তির অর্ধেক ভাগ করে নেই, তারপরে আমরা দুজনে যার যার লাইফে নিয়ে চলে যাব। রণবীর বলে, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। জাহ্নবী বলে, কিন্তু মাহি সেটা হতে দেবে না। আর তখনই আমরা জানতে পারি মাহি এবং জাহ্নবীর সাথে একটা সম্পর্ক ছিল, তারা আসলে একে অপরকে ভালোবাসতো। জাহ্নবী সেখানে মাহির সেই টুইন সিস্টারের কথাও বলে, আর রাথোর যে সেই টুইন সিস্টারকে মাস্ক কিলার হিসেবে ধরে নিয়েছে সেটাও বলে। রাথোর বলে, রণবীর বলে, তুমি ওগুলো ভেবো না, তুমি শুধু মাহিকে এখান থেকে বের করে দাও, তাহলেই হবে। জাহ্নবী বলে, ওর সাথে যদি আমি আজকে ব্রেকআপ করি তাহলে ও কাঁদতে কাঁদতে সবকিছু সবাইকে বলে দেবে, এমনকি ও আমাদের যা সিক্রেট জানে সেটাও বলে দেবে, আর আমি সেটা চাচ্ছি না, আমি এই রিস্কটা নিতে পারবো না। রণবীর বলে, ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করছি, যে করেই হোক ওকে আমি সরিয়ে দেব। পরদিনই দেখা যায় রণবীর চলে আসে লিন্ডোর কাছে আর বলে, তোমাকে আরো একজনকে সরাতে হবে, সেটা হচ্ছে মাহি। লিন্ডো বলে, এবার আমার পেমেন্টটা ফুল চাই। রণবীরও রাজি হয়ে যায়। এদিকে রণবীর এবং জাহ্নবী মাহিকে বলে, তুমি এখন তোমার বাড়িতে চলে যাও, আমরা এখানে সবকিছু সেটেল করে তারপরে আসছি, এরপরে তুমি আর আমি মিলে প্যারিস চলে যাব। যদিও মাহি সেখান থেকে আসতে চায় না, তারা তাকে এক প্রকার জোর করে গাড়িতে উঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সে গাড়িটি চালাচ্ছিল লিন্ডো। লিন্ডো এরপরে একটা সময় রাস্তায় এসে থমকে যায়, কারণ সেখানে পুলিশ চেকিং চলছিল আর পাশেই একটা উৎসব হচ্ছিল যেখানে অনেক মানুষ মাস্ক পরেছিল। আর এদিকে মাহি খুবই ভয় পাচ্ছিল, সে বুঝতে পারছিল এই লিন্ডো হয়তো তাকে মেরে ফেলতে পারে। এদিকে পুলিশ চেকিং হলে লিন্ডো ধরা পড়ে যাবে, কারণ তার কাছে গান ছিল। এদিকে মাহিও মুখ খুলে দিতে পারে। এই ভয়ে লিন্ডো গাড়িটাকে অন্যদিকে নিয়ে যায় আর মাহিকে একটা জঙ্গলে নিয়ে আসে। এরপরেই মাহিকে গান পয়েন্টে নিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে গুলি করে সেখানে। যদিও এদিকে রণবীর ডিভোর্স পেপার তৈরি করে ফেলে। সেখানে জাহ্নবীও ছিল। তখনই দেখা যায় জাহ্নবী রণবীরের ড্রিঙ্কস এর ভিতরে কিছু মিশিয়ে দেয়। রণবীর যখন সেখানে চলে আসে ড্রিঙ্কসটা পান করে ফেলে আর এরপরেই তারা সেখানে বসে কথা বলতে থাকে এরপরে তাদের কি প্ল্যান রয়েছে। ঠিক তখনই সেখানে চলে আসে রাথোর আর বলে, তোমাদের দুইজনের শুধু অন্যকে খুন করা ছাড়া আর কোনো কাজ নেই? জাহ্নবী এবং রণবীর তারা বলতে থাকে, আমরা কাউকে খুন করিনি। ঠিক তখনই রণবীর শুধু কাশতে থাকে আর একটা সময় রণবীর বুঝতে পারে যে জাহ্নবী তাকে মারার জন্য কিছু একটা করেছে আর এই জন্য সে তাকে গান পয়েন্ট আউট করে। রাথোরও বুঝতে পারে রণবীরের অবস্থা ভালো নয়, তাই সে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে আর সেখান থেকে রণবীর এবং জাহ্নবী দুজনকে নিয়ে আসে পুলিশ স্টেশনে। তখনই রাথোর বলতে থাকে,
লিন্ডোর সাথে মাহি গিয়েছিল, আর লিন্ডো শেষবারের মতো রণবীরের সাথে কথা বলেছিল। এছাড়া লিন্ডো একটা গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্ট থেকে পালিয়েছিল। সেখানে সেই চাইনিজ মাস্কের একটা উৎসব হচ্ছিল, সেখান থেকে হয়তো মাস্ক দেখে মাহিকে ভয় দেখিয়েছে, আর এরপরেই জঙ্গল লজে মাহিকে নিয়ে গেছে। আমরা দূরে লিন্ডোর এসইউভি গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখি, আর এরপরেই সেই জঙ্গল লজে যায়, যেখানে পুরোটা পুরো ছাই হয়ে গিয়েছিল, আর সাথে লিন্ডো এবং মাহির ডেড বডিও ছিল। যদিও ডেড বডি খুঁজে পাওয়া যায়নি, কারণ সেটা পুরো ছাই হয়ে গিয়েছিল। রাথোর বলতে থাকে, মাহি মারা যাওয়ার আগে একটা সুইসাইড নোট লিখে গিয়েছিল, আর সেখানে তোমাদের দুজনের নামে লেখা ছিল। অন্যদিকে প্রমাণ অনুযায়ী সেই মাস্কলার আর কেউ নয়, লিন্ডোই। রণবীর আর জাহ্নবী বলে, টাকা নিয়ে কোনোভাবে কেসটাকে সমাধান করা যায় না। রাথোর বলে, কেসটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ডিএসপি মনে হয় না তোমাদের অ্যারেস্ট করার আগ পর্যন্ত থামবে। জাহ্নবী বলে, কিন্তু আমার মনে হচ্ছে এই খুনগুলো মাহির যমজ বোনে করছে। সে হয়তোবা সেখানে এসেছিল, লিন্ডোকে মেরে ফেলে, এরপরে মাহির সাথে তার ঝগড়া হয়, এরপর সে মাহিকেও মেরে ফেলে, আর পুরো লজে আগুন ধরিয়ে দিয়ে সেখানে চলে যায়। এছাড়া মাহির হাতের লেখা এবং তার হাতের লেখা একই ছিল, আর এই জন্য হয়তোবা সে সুইসাইড নোট লিখে রেখে দিয়েছিল গাড়ির ভেতরে। কিন্তু রাথোর তাদের কথা বিশ্বাস করে না, কিন্তু রাথোর তাদের আটকেও রাখতে পারে না সেখানে, কারণ তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না। এরপরেই রাথোর কাছে একটা ফ্যাক্স আসে, আর অন্যদিকে সেই সাইকোলজিস্টের সাথে সে দেখা করতে আসে। রাথোর সেই সাইকোলজিস্টকে জিজ্ঞেস করে মাহির ব্যাপারে কি কি জানেন সেটা বলেন। সেই ডক্টর বলে, আপনি যা জানেন পুরোটাই ভুল জানেন। অন্যদিকে জাহ্নবী তৈরি হচ্ছিল সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। সে বলতে থাকে, একদিকে মাহির টুইন সিস্টার, অন্যদিকে পুলিশ, আমি এখানে আর থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে চলো, আমরা এখান থেকে প্যারিস চলে যাব। রণবীর যেতে চায় না, কিন্তু তারপরও একটা সময় সে রাজি হয়ে যায়। জাহ্নবী বলে, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে তখনই দেখা যায় রাথোর সেখানে চলে আসে। রাথোরকে দেখে ভয় পেয়ে যায় রণবীর। সে গান নিয়ে বের হয় রাথোরকে মারার জন্য। রাথোর দরজা খুলতেই জাহ্নবীর কথা জিজ্ঞেস করে। ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বাথটবে জাহ্নবীর লাশ পড়ে রয়েছে, আর সাথে সেই মুখোশ। এটা দেখে হতবাক হয়ে যায় রণবীর এবং জিজ্ঞেস করে রাথোরকে এটা কি করে হলো। রাথোর পুরো বিষয়টা বলতে শুরু করে। মাহির টুইন সিস্টার 16 বছর বয়সে মারা গিয়েছিল। এটার জন্য অবাক হয়েছে রাথোর। বলে, তাহলে এদেরকে কে মারছে? সে ডক্টর বলে, মাহি আসলে তার বোনকে নিয়ে অনেক বেশি অবসেস ছিল। 16 বছর বয়সে স্কুলে মাহির বোন নতুন বন্ধু বানিয়ে ফেলে, আর এটা মাহি সহ্য করতে না পেরে নিজের বাড়িতে আগুন লাগিয়ে 16 বছর বয়সে সে তার বোনকে মেরে ফেলে। আসলে ভিকটিম মাহি নয়, বরং তার বোন। এই বিষয়ে তার ফ্যামিলি জানার পরে মাহিকে ডক্টর দেখায়, কিন্তু সেখানেও তার কোনো কাজ হয় না। কিন্তু এরপরে মায়ের বাবা মার হওয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। হয়তোবা তারা দেশ ছেড়ে চলে গেছে, নয়তোবা মাহি তাদেরও মেরে ফেলেছে। রাথোর বলে, কিন্তু মাহির বোন তো এখনো জীবিত রয়েছে, এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। সেই ডক্টর বলে, স্যার, টুইন সিস্টারের ক্ষেত্রে এটা বানানো খুবই সহজ। হয়তো মাহি সেই ফেক প্রোফাইলটা তৈরি করেছে এবং ফটো এডিট করে ফিল্টার করে সেগুলো ছেড়ে সেই প্রোফাইলটাকে অ্যাক্টিভ রেখেছে। রাথোর বুঝতে পারে আসলে মাহি অ্যান্টিসোশ্যাল পার্সোনাল ডিসঅর্ডারে আক্রান্ত, যেখানে সে একটা মানুষের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যায় এবং সেই মানুষটা মাহিকে ছাড়া অন্য কিছু বুঝবে না, এমনটাই সে চায়। কিন্তু সেই মানুষটাই যখন অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, মাহি সেটা মেনে নিতে পারে না, আর সে তাদেরকে মেরে ফেলে। এছাড়া মাহির যাদেরকে পছন্দ হয় সে তাদেরকে পটানোর জন্য বিভিন্ন ধরনের ইমোশনাল সফট স্টোরি তৈরি করে, আর সেটাও তার ছোট বোনকে নিয়ে, যাকে সে মেরে ফেলেছে 16 বছর বয়সেই। তখনই রাথোর বলতে থাকে, আমরা ডিএনএ টেস্ট করে দেখেছি, জঙ্গল লজে যে ছাই পাওয়া গেছে সেখানে শুধু লিন্ডোর বডির ছাই পাওয়া গেছে, মাহির বডির নয়। এছাড়া সেই হ্যান্ডরাইটিংও মাহিরে ছিল, আর এতে থেকে বোঝাই যায় লিন্ডোকে মাহি মেরেছে। এরপরেই দেখানো হয় ওই সময় আসলে ফোনে কথা বলতে বলতে লিন্ডো মাহিকে গুলি করে, যার ফলে তার নিশানা সরে যায়। মাহি ওই সময়টা ভয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লিন্ডো ফোনে তখনও কথা বলেই যাচ্ছিল রণবীরের সাথে, আর এই সুযোগে মাহি পালিয়ে যায়, আর পালিয়ে একটা সময় সেই জঙ্গল লজে চলে যায়। লিন্ডো তাকে মারার জন্য তার পিছনে পিছনে চলে আসে, কিন্তু মাহি উল্টো তাকে মেরে ফেলে, আর সেখানে একটি নকল সুইসাইড নোট লেখে, আর এরপরে পুরো লজটাকে জ্বালিয়ে দেয়। সবকিছু শোনার পরে রণবীর হতবাক হয়ে যায়। রণবীর বলে, যে করে হোক মাহিকে ধরুন, ওকে সাজা দিন। রাথোর বলে, মাহির মতো এই পৃথিবীতে অনেক রয়েছে যাদের সোশ্যাল প্যাথ বলে। আসলে এরা গিরগিটির মতো রং পাল্টায়, সবার সাথে মিশে যায় এবং নিজের স্বার্থ হাসিল করে সেখান থেকে চলে আসে, আর এই জন্য কেউ তাদের ধরতে পারে না।
মাহিকে তারা আর ধরতে পারেনি। কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। একটি রেলওয়ে স্টেশনে বসে মাহি একজন মহিলাকে তার ভালোবাসার গল্প বলছিল। সেই একই রকম গল্প, যে তার টুইন সিস্টার তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এমনকি তার টুইন সিস্টার তার ভালোবাসাকেও কখনো মেনে নিতে পারেনি, এই জন্য সে সেখান থেকে চলে এসেছে। এছাড়া তার জীবনে সে যতজনকে ভালোবেসেছে প্রত্যেকে তাকে ভালো না বেসে তাকে চিট করেছে। এরপরেই দেখানো হয় মায়ের সাথে প্রথম ভালোবাসার সম্পর্ক ছিল জুইয়ের। কিন্তু জুই পরে তার বাবার কথা শুনে অন্যজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়, অন্য একটা ছেলেকে। আর এটা মেনে নিতে পারেনি মাহি। এই জন্য সেই হোটেলে মাহি মাস্ক পরে এসেছিল। আর জুই এই জন্য মাহিকে দেখার পরে কোনো রিয়াকশন করেনি। আর ঠিক ওই সময় সুযোগ বুঝে সে জুইকে মেরে ফেলে। এরপরে ডেড বডিটা নদীতে ভাসিয়ে দেয়। আর এরপরে জাহ্নবীকে পিছু শুরু করতে থাকে আর জাহ্নবীকে তার প্রেমের ফাঁদে ফেলে। কিন্তু মাহি যখন জানতে পারে যে জাহ্নবী আসলে শ্যামলী নয়, আসল নাম জাহ্নবী, আর সেও প্ল্যান করে এখানে এসেছিল, তখন সে বুঝতে পারে এই জাহ্নবী তাকে ভালোবাসে না, শুধু তাকে ব্যবহার করেছে। কিন্তু তারপরও সে তার ভালোবাসা প্রমাণ করার জন্য অবন্তিকাকে মেরে ফেলেছে। কারণ জাহ্নবী চাইতো অবন্তিকা মরুক, এই জন্য সে তাকে মেরে ফেলেছে। অন্যদিকে সে ভার্গব আসলে মাহির সত্যিটা জেনে ফেলেছিল, আর এই জন্যই সে তাকে মেরে ফেলে থানায় যেয়ে। এরপরে লিন্ডোকে মারার পরে সে আবারও জাহ্নবীর কাছে ফিরে এসেছিল। সে বুঝতে পেরেছিল জাহ্নবী তাকে মারার জন্য লিন্ডোর কাছে পাঠিয়ে দিয়েছিল, আর এই জন্য সেখানে সে জাহ্নবীকেও মেরে ফেলে। আর সেই মহিলাকে বলে যে তার ভালোবাসার মানুষগুলো দুর্ঘটনায় মারা গেছে, আর নয়তোবা চিট করে তাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই সেই মহিলার ভাতিজি সেখানে চলে আসে, যাকে দেখে মাহি আবারও প্রেমে পড়ে যায়। আর বুঝে যাচ্ছিল গিরগিটির মতো রং পাল্টিয়ে মাহি এই মেয়েটির সাথেও সম্পর্ক গড়ে তুলবে। আর যদি এই মেয়েটি অন্য কারোর সাথে চলে যায় অথবা অন্য কাউকে ভালোবাসতে শুরু করে, তখনই মাহি একেও মেরে ফেলবে। আর এখানে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।